হ্যাঁ, মিটার আগে আমরা এই হ্যান্ড অফ পর্যন্ত আমরা পড়ছিলাম। বিভিন্ন ধরনের হ্যান্ড অফ আমরা দেখছি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমরা দেখছি, প্র্যাকটিক্যাল হ্যান্ড অফ কনসিডারেশন গুলো আমরা দেখছি, আমব্রেলা, সেল অ্যাপ্রোচ, এগুলো আমরা আলোচনা করছি। এছাড়া সেল ড্রাগিং আলোচনা করছি, আমরা হার্ড হ্যান্ড অফ, সফট হ্যান্ড অফ এগুলো আলোচনা করছি। আজকে আমরা দেখব ইন্টারফারেন্স এন্ড সিস্টেম ক্যাপাসিটি। তো মোটামুটি বলতে গেলে যে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে আমাদের বেশ কিছু, মানে যে কোনো কমিউনিকেশন সিস্টেমে আমাদের কিছু নয়েজ থাকে। এই নয়েজ গুলো বিভিন্ন কারণে হইতে পারে। তার মধ্যে একটা কারণ হলো আমাদের বিভিন্ন যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা ইউজ করি, পার্শ্ববর্তী যে আমাদের টাওয়ার গুলো আছে ওগুলো থেকে বেশ কিছু আমাদের ইন্টারফারেন্স আসে। এই কারণে আমাদের কমিউনিকেশনে বেশ কিছু প্রবলেম হয়। অর্থাৎ ইন্টারফারেন্স ইজ এ মেজর লিমিটিং ফ্যাক্টর ইন দ্য পারফরমেন্স অফ সেলুলার রেডিও সিস্টেম। সাধারণত ইন্টারফারেন্সের কারণে আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হলো সোর্স অফ ইন্টারফারেন্স ইনক্লুডস অ্যানাদার মোবাইল ইন দ্য সেম সেল, এ সেল ইজ এ কল ইজ প্রগ্রেস ইন এ নেইবারিং সেল অ্যানাদার। আচ্ছা, এর কারণে প্রধান যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের কল ক্রসটক হয়। এছাড়া আমাদের যে প্রবলেমটা হতে পারে সেটা হলো আমাদের বিভিন্ন ধরনের মিসড কল বা ব্লক কলের প্রবাবিলিটি আমাদের বাইরে যায়। ঠিক আছে? অর্থাৎ আমাদের দেখা যায় যে প্রচুর পরিমাণ আমাদের ক্রস টকিং হচ্ছে, অথবা আমাদের কল ড্রপ হয়ে যাচ্ছে। এই বিভিন্ন প্রবলেম আমাদের ইন্টারফারেন্সের কারণে হয়ে থাকে। ঠিক আছে? সুতরাং এই লাইনগুলো যদি আমরা একটা মার্ক করি, ইন্টারফারেন্স অন ভয়েস চ্যানেল কজেস ক্রসটক। ভয়েস চ্যানেলে ইন্টারফারেন্স আমাদের ক্রসটক করে, where the subscriber hears interference in the background due to the undesired transmission. On control channel, interference leads to missed or blocked calls due to error in the digital signaling. Interference is more severe in urban areas due to the greater radio frequency noise floor. আচ্ছা, যাই হোক, আমরা এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আমরা যেটা দেখছি সেটা হলো নরমালি ইন্টারফারেন্সের কারণে আমরা যেটা শুনি সেটা হলো একটা কলের মাঝে আরেকটা কল ঢুকে পড়ে, অর্থাৎ ক্রস টকিং হয়। আমরা এই কারণে দেখা যায় একটা কলের মাঝে কিছু নয়েজ আমরা শুনতে পাই, অন্য কোনো কলের কোনো একটা নয়েজ আমরা শুনতে পাই, ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে থাকি। তো এই প্রবলেমটা হয় ইন্টারফারেন্সের কারণে। এছাড়া আমাদের কন্ট্রোল চ্যানেলের কারণে, কন্ট্রোল চ্যানেল ইন্টারফারেন্সের কারণে যে প্রবলেমটা হয় সেটা হলো কল ব্লক হয়ে যায় অথবা মিসড কল হয়ে যায়। ঠিক আছে? এই প্রবলেমগুলো আমাদের হয়। তো ইন্টারফারেন্স সাধারণত দুই ধরনের হয়, একটা হলো কো চ্যানেল ইন্টারফারেন্স আর একটা হলো অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। অর্থাৎ একটা ইন্টারফারেন্স যে কোনো একটা সেলুলার সিস্টেমে দুই ধরনের ইন্টারফারেন্স থাকতে পারে। এক সেকেন্ড, ফোন আসছে একটা, আমি রিসিভ করলে। হ্যাঁ হ্যাঁ, তো দুই ধরনের ইন্টারফারেন্স, সেটা একটা হলো কো চ্যানেল ইন্টারফারেন্স আর একটা হলো অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। এখন প্রশ্ন হলো এই কো চ্যানেল ইন্টারফারেন্স জিনিসটা কি এবং অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স জিনিসটা কি, আমরা একটু দেখি। আচ্ছা, আসলে এগুলো ডিটেলস পড়তে গেলে অনেক টাইম লাগবে, এভাবে পড়া আমি মোটামুটি সামারিটা আমি বলে যাই। ঠিক আছে? কো চ্যানেল ইন্টারফারেন্স জিনিসটা হলো, ধরো যে আমরা একই ফ্রিকোয়েন্সি অর্থাৎ সেম ফ্রিকোয়েন্সি থেকে যে ইন্টারফারেন্সটা আসে, মনে করি আমরা কোনো একটা বেস স্টেশনে কোনো একটা ফ্রিকোয়েন্সির কল আমরা অ্যাটেন্ড করতেছি, তখন সেম ফ্রিকোয়েন্সির একটা চ্যানেল আমাদের আছে, ধরি আমাদের দূরবর্তী কোনো একটা টাওয়ারে অর্থাৎ কোনো একটা সেলে আছে। তো সেখান থেকে আমাদের যে ইন্টারফারেন্সটা হয় ওই সেম ফ্রিকোয়েন্সির চ্যানেলের মধ্যে, সেই ইন্টারফারেন্সটাকে বলা হয় কো চ্যানেল ইন্টারফারেন্স। অর্থাৎ frequency reuse implies that is in a given coverage area there are several cells that use the same same set of frequencies. These are called co-channel cells. অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সি রিইউজ করে করে কিছু নির্দিষ্ট পরিমাণ ডিসটেন্সে আমরা সেম ফ্রিকোয়েন্সি সেটকে আমরা ইউজ করতেছি। এই ধরনের সেলগুলোকে বলা হয় কো চ্যানেল সেল, অর্থাৎ যেগুলো সেম ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে। অ্যান্ড দি ইন্টারফারেন্স বিটুইন সিগন্যাল ফ্রম দিস সেল ইজ কল্ড কো চ্যানেল ইন্টারফারেন্স। এবং এই সেম ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোর কারণে আমাদের যে ইন্টারফারেন্সটা হয় সেটাকে বলা হয় কো চ্যানেল ইন্টারফারেন্স। ঠিক আছে? এখন এই কো চ্যানেল ইন্টারফারেন্সের কারণে আমাদের বেশ কিছু প্রবলেম থাকে। সেটা হলো
আনলাইক সেম, আচ্ছা আমরা ওইটা দেখি, এটা দেখি, দি সাইজ অফ ইচ সেল ইজ অ্যাপ্রক্সিমেটলি দি সেম। প্রত্যেকটা সেলের সাইজ সাধারণত সমানই থাকে, তাই না? এখন ঘটনা হলো এই কোচ্যানেল ইন্টারফারেন্স গুলোকে আমাদের আসলে দূর করার জন্য আমাদের উপায় কি? এখন ঘটনা হলো যে অন্যান্য যে কোনো নয়েজের ক্ষেত্রে, যে কোনো কমিউনিকেশন সিগনালে, যে কমিউনিকেশনের যে কোনো ধরনের নয়েজের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ট্রান্সমিটেড পাওয়ার, অর্থাৎ কে বাড়াই দিয়ে, অর্থাৎ ইনক্রিজ করে আমরা ইজিলি এই নয়েজ গুলোকে আমরা দূর করে ফেলতে পারি, ঠিক ঠিক না? কিন্তু কো চ্যানেল ইন্টারফারেন্সের ক্ষেত্রে এই জিনিসটা করা সম্ভব হয় না। এই এই কারণে আমরা যে কাজটা করি সেটা হলো কো চ্যানেল ইন্টারফারেন্স দূর করার একটা মাত্র উপায়, সেটা হলো বেশি দূরত্বে, অর্থাৎ একই ফ্রিকোয়েন্সি গুলোকে একটা মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করে 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 ইউজ করতে, বেশি দূরত্বে দূরত্ব মেনটেন করে করে ইউজ করা। যত ডিস্টেন্স যত বাড়বে আমাদের কো চ্যানেল ইন্টারফারেন্সটা তত কম হবে। অর্থাৎ টু রিডিউস কো চ্যানেল ইন্টারফারেন্স, কো চ্যানেল সেল মাস্ট বি ফিজিক্যালি সেপারেটেড বাই এ মিনিমাম ডিস্টেন্স। একটা মিনিমাম ডিস্টেন্স যদি আমরা মেনটেন না করি তাহলে কো চ্যানেল ইন্টারফারেন্স কখনোই কমবে না। কো চ্যানেল ইন্টারফারেন্স কমানোর উপায় হলো একটা মিনিমাম ডিস্টেন্সকে মেনটেন করা। এখন এই ক্লাস্টার সাইজ, ক্যাপাসিটি, ট্রান্সমিশন কোয়ালিটি, এগুলোর উপর কো চ্যানেল ইন্টারফারেন্সের একটা বড় ধরনের প্রভাব আছে। এগুলো আমরা একটু খেয়াল করে দেখি। when the size of cell is approximately the same, আমরা জানি কি একটা সেলের মনে করি সাইজ হলো আমাদের সেম আছে, প্রত্যেকটা মনে করি প্রত্যেকটা সেল, একটা সেলুলার সিস্টেমে যতগুলো সেল আছে মনে করি সবগুলো সাইজ হলো সেম। দি বেস স্টেশন ট্রান্সমিট দ্য সেম পাওয়ার, মনে করি বেস স্টেশন সেম পাওয়ার ট্রান্সমিট করতেছে প্রত্যেকটা সেলের মধ্যে, সেলে, তাহলে কি পাই? দি কো চ্যানেল ইন্টারফারেন্স, the co-channel interference ratio is independent of the transmitted power and become a function of a radius of the cell and the distance between center of the nearest co-channel cell D. এখন এই কন্ডিশনে যদি প্রত্যেকটা সেলের আমাদের সাইজ সেম থাকে, ট্রান্সমিটেড পাওয়ার সেম থাকে, তাহলে বলতে পারি আমরা যে কো-চ্যানেল ইন্টারফারেন্স রেশিওটা আমাদের ডিপেন্ড করবে কার কার উপরে? এক হলো সেল রেডিয়াসের উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ একটা সেলের কি পরিমাণ রেডিয়াস আছে তার উপরে, এবং ডিপেন্ড করবে যে সেই সেল থেকে তার নিয়ারেস্ট সেলের ডিস্টেন্স কত তার উপরে ডিপেন্ড করবে। সুতরাং বাই ইনক্রিজিং দ্য রেশিও ডি বাই আর, আমরা যদি ডি বাই আর কে বাড়াই, অর্থাৎ ডিস্টেন্স বাই রেডিয়াস, অর্থাৎ ডি হলো আমাদের ডিস্টেন্স একটা সেল থেকে আরেকটা কো চ্যানেল সেলের ডিস্টেন্সটা, এটা যদি ডি হয়, আর রেডিয়াস যদি হয় কোনো একটা সেলের নিজস্ব রেডিয়াসটা, ঠিক আছে, এটা কোনো একটা সেলের রেডিয়াসটা যদি আর দিয়ে প্রকাশ করি তাহলে ডি বাই আর দিয়ে আমরা বলতে পারি, যদি ডি বাই আর বাড়ে বাই স্পেশাল সেপারেশন বিটুইন দি কো চ্যানেলস। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হলো টু দা কভারেজ ডিস্টেন্স ইজ কলিং, আচ্ছা এটা তো জাস্ট বুঝতেছে ডি বাই আর যদি রেশিওটা বাড়ে আমাদের একটা সেল থেকে আরেকটা সেলের ডিস্টেন্সটা, আমাদের কো চ্যানেল সেলের ডিস্টেন্সটা আমাদের বাইরে যাবে, কারণ ডি বাইরে যাবে, ডি বাইরে গেলে কি একটার সাথে আরেকটার ডিস্টেন্সটা আমাদের বাইরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিউ দিয়ে বুঝাইতেছি দি প্যারামিটার কিউ, এটা দিয়ে বুঝাইতেছি দি কিউ কল দা কো চ্যানেল রিইউজ রেশিও। এই কো চ্যানেল রিইউজ রেশিও এটাকে ডিপেন্ড করতেছে ক্লাস্টার সাইজের উপরে। ক্লাস্টার সাইজ যদি কমে যায়, কোনো কারণে যদি ক্লাস্টার সাইজ কমে যায়, তাহলে যে জিনিসটা হবে, ক্লাস্টার সাইজ কমা মানে কি? একটা ক্লাস্টার সাইজ কমা মানে ফ্রিকোয়েন্সি রিইউজ বাড়াই দেওয়া, অর্থাৎ ডিস্টেন্সটা কমে যাওয়া। ক্লাস্টার সাইজ কমা মানে তাহলে কি কো চ্যানেল রেশিও রিইউজ রেশিওটা আমাদের কমে যাইতেছে, কমে গেলে আমাদের ক্যাপাসিটি বেড়ে যাইতেছে, ঠিক না? আবার যদি ক্লাস্টার সাইজ বাড়াই দেই তাহলে কি হইতেছে, আমাদের ডিস্টেন্সটা বাইরে যাইতেছে, ডিস্টেন্সটা বাইরে গেলে যে জিনিসটা হইতেছে কিউ বাইরে যাইতেছে, অর্থাৎ কো চ্যানেল রিইউজ রেশিও বাইরে যাইতেছে, এবং এই ডিস্টেন্সটা বাড়ার সাথে সাথে কি এই যেটা ডি বাই আর বাইরে যাইতেছে, ডি বাই আর বাইরে যাওয়া মানে কো চ্যানেল রিইউজ রেশিওটা বাইরে যাইতেছে, এবং এটা বাইরে যাওয়ার অর্থ হলো আমাদের কো চ্যানেল ইন্টারফারেন্সটা কমে যাইতেছে। অর্থাৎ ক্লাস্টার সাইজ বাড়লে কো চ্যানেল ইন্টারফারেন্স কমে, ক্লাস্টার সাইজ কমলে কো চ্যানেল ইন্টারফারেন্সটা বাইরে যায়, ঠিক আছে? তো এটাকে আমরা রিলেশনটাকে একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হলো কিউ ইকুয়াল টু ডি বাই আর। কিউ হলো এই রেশিওটা, কো চ্যানেল ইন্টারফারেন্স রেশিও কিউ, এই কিউ সমান বলতে পারে ডি বাই আর। ডি হলো ডিস্টেন্স বিটুইন টু সেম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, একটা সেম ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিস্টেন্সটা থাকে সেটা হলো ডি। আবার আরটা হলো প্রত্যেকটা রেডিয়াসের, প্রত্যেকটা সেলের রেডিয়াস,
অর্থাৎ কিউ সমান সমান বলতে পারে ডি বাই আর। এখানে যদি এই রেশিওটা বাইরে যায়, এটার সাথে আবার ক্লাস্টার সাইজের সম্পর্ক আছে, এটাকে আমরা প্রকাশ করতে পারি √3n। অর্থাৎ এই ক্লাস্টার সাইজের সাথে আমি এই রেশিওটাকে প্রকাশ করতে পারি √3n। এখন যদি ক্লাস্টার সাইজ বাইরে যায়, অর্থাৎ এন এর মান বাইরে যায়, আমাদের যে জিনিসটা হবে সেটা হলো এই কিউ এর পরিমাণ বাইরে যাবে, অর্থাৎ কো চ্যানেল রিউজ রেশিওটা বাইরে যাবে। এই যে এন এর মান বাইরে গেলে আমাদের কিউ এর মান বাইরে যাবে, আর কিউ এর মান বাইরে গেলে যে জিনিসটা হবে আমাদের ইন্টারফারেন্স কমে যাবে, কো চ্যানেল ইন্টারফারেন্স কমে যাবে। ক্লিয়ার জিনিসটা? সহজ ভাবে আমরা বলতে পারি সেটা হলো আচ্ছা, কিউ বাইরে গেলে ইন্টারফেরেন্স বাড়বে না কমবে? বাড়বে তো, কিউ বাইরে গেলে ইন্টারফেরেন্স তো বাড়বে। কিউ বাইরে গেলে ইন্টারফারেন্সটা কমবে। কিউটা কি? কো চ্যানেল ইন্টারফারেন্স রেশিও। রেশিওটা হলো ডিসটেন্স, রিউজ রেশিও। হ্যাঁ রেশিওটা হলো ডি বাই আর। এই রেশিওটা ডি বাই আর রেশিও মানে তো কিউ রেশিও। এখন কিউ বাড়ার অর্থ কি? ডি বাড়া, তাই না? ডি বাড়লেই তো আমাদের কিউ বাড়বে, আর বাড়লে তো আর কিউ বাড়বে না। ডি বাড়া মানে কি? ডিসটেন্স বাড়া। এই ডিটা কি আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, একটু আঁকায় দেখাইলে ভালো হইতো। আচ্ছা, আমি এখানে যদি চিত্র থাকে আমি একটু দেখি, নেক্সট পেজে চিত্র থাকতে পারে একটা। আচ্ছা, চিত্র তো আমি একটু আঁকাই দিই, আঁকায় বুঝাইলে জিনিসটা একটু এই যে এখানে মনে করি এটা হলো আমাদের সার্কুলারি করলাম সিম্পলিসিটির জন্য। মনে করি এটা একটা ফ্রিকোয়েন্সি সেট এ, ঠিক আছে? তো এখানে আরো বিভিন্ন সেট আছে, বি সি ডি ই এফ। মনে করি এটা ক্লাস্টার 7। এখানে আমরা মনে করি ক্লাস্টার সাইজ হলো 7। তো ক্লাস্টার সাইজ যদি 7 হয়, তাহলে আমাদের এখানে আছে, আমাদের বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, না 1 2 3 4 5 6, মনে করি এখানে জি আছে, না এরকম আছে। তো আবার এখানে যে আবার এ ইউজ হয়েছে, এখানে আবার এ ইউজ হয়েছে। হ্যাঁ, এই যে দুইটার মধ্যে ডিসটেন্সটা, এই যে দুইটার মধ্যে ডিসটেন্সটা, অর্থাৎ এই সেল থেকে এই সেলের যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমি বলতেছি ডি। ঠিক আছে? এই ডিসটেন্সটাকে। আর আর দিয়ে বোঝাইতেছে কোনটা? আর দিয়ে বোঝাইতেছে এই যে একটা সেল, এই সেলের যে রেডিয়াসটা, সেলের রেডিয়াস, এই যে সেলের রেডিয়াস, এই রেডিয়াসটাকে বলতেছি আমি আর। এইকে আমি আর দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এটা হলো আর, এটা হলো আমার ডি। এই দুইটার মাঝে ডিসটেন্সটা হলো ডি। তাহলে ডি যখন বাইরে যাবে, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরে চলে যাবে, না একটা থেকে আরেকটা দূরে চলে যাবে মানে তো ডি বাইরে যাবে। আর ডি বাড়লে মানে কি? কোসাইন ইন্টারফারেন্স অলরেডি কমে যাবে, কারণ দূরত্ব যত বাড়বে সেম ফ্রিকোয়েন্সির মধ্যে ইন্টারফারেন্সটা তত কমতে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আবার যদি আর কমতে থাকে, আর কমা মানে কি? এখন যদি একটা সেলের রেডিয়াস কমে যায়, সেলটা ছোট হয়ে যাবে। সেলটা ছোট হয়ে গেলে কি হইছে? ক্লাস্টারটা কনজেস্টেড হয়ে যাচ্ছে। কনজেস্টেড হওয়া মানে কি? আমাদের আলটিমেটলি দেখা গেছে যে আমাদের ইন্টারফারেন্স বেড়ে যাচ্ছে, তাই না? ইন্টারফারেন্স বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতেছি? ডি বাই আর যদি আমরা বাড়াই দেই রেশিওটা, এই রেশিওর উপর ডিপেন্ড করতেছে টোটালটাই। অর্থাৎ আমরা যেভাবেই ক্যালকুলেট করি, আমরা প্রথমে ডি বাই আর রেশিওকে আমরা বের করব। বের করার পরে আমরা এই রেশিও থেকে আমরা কিউ এর মান বের করতে পারবো। অর্থাৎ এই কিউ এর মান এই ডি বাই আর রেশিও দিয়ে আমরা সহজে বের করতে পারবো। তো এর সাথে ক্লাস্টার সাইজের একটা সম্পর্ক আছে, এটাকে আমি প্রকাশ করতে √3n দিয়ে। এই রিলেশনটা √3n। এন হলো আমাদের নাম্বার অফ ক্লাস্টার। মনে করি এন এর মান যখন 3 থাকবে, এন এর মান যখন 3 থাকবে, এন এর মান 3 থাকা মানে কি? মানে তিনটা মাত্র সেল আছে এখানে, একটা ক্লাস্টারে 3টা সেল আছে। তো এটা যদি এ হয়, তো এখানে আবার একটা এ পড়ে যাবে, তাহলে এই ডিসটেন্সটা কাছাকাছি হয়ে যাবে না? তাহলে কি এই ক্লাস্টার সাইজ যদি ছোট হয়, আমাদের দেখা যাবে যে ইন্টারফারেন্সটা বাইরে যাবে। আর ক্লাস্টার সাইজ যদি বড় হয়, 7টা হয় বা 21টা হয়, 19টা হয়, তাহলে অনেক ডিসটেন্স থাকবে। ডিসটেন্স থাকলে কি হবে? আমাদের ক্লাস্টার সাইজটা বড় হওয়ার সাথে সাথে আমাদের ইন্টারফারেন্সটাও কমে যাবে। ইন্টারফারেন্সটা কমে যাবে, কারণ কম ক্লাস্টার থাকলে কি হয়? কম ক্লাস্টার থাকলে একই ফ্রিকোয়েন্সি বারবার রিউজ হইতাছে। মনে করি এ বি সি সি, আবার এখানে এ শুরু হইতাছে, তাই না? এ বি সি বারবার ইউজ হইতাছে। এন্ড বারবার ইউজ হলে তো ডিসটেন্সটা কমে যাইতাছে, আমার ইন্টারফারেন্স বেড়ে যাইতাছে। কিন্তু ক্লাস্টার সাইজ যদি বড় হয়, আমার তো এখানে ডিসটেন্সটা বেড়ে যাইতাছে, আমার ইন্টারফারেন্সটা আমাদের কমে যাইতাছে। এই কারণে ক্লাস্টার সাইজের সাথেও আমাদের ফ্রিকোয়েন্সি রিইউজ রেশিওর একটা সম্পর্ক আছে। ঠিক আছে? তো এইখানে নিচের চিত্রে আমরা একটা রিলেশন দেখতেছি, সেটা হলো যে
ক্লাস্টার সাইজের সাথে কো চ্যানেল রিইউজ রেশিও, সরি ক্লাস্টার সাইজের সাথে কো চ্যানেল রিইউজ রেশিওর একটা সম্পর্ক আমরা এখানে দেখাইছি। তো এর আগে আমরা দেখছি যে আই এবং জে এর মান দিয়ে আমরা একটা ক্লাস্টার ডিফাইন করতে পারি, ঠিক আছে? আই এবং জে এর মান ক্যালকুলেট করে একটা ক্লাস্টার ডিফাইন করতে পারি। কি ফর্মুলা ইউজ করে পাইছিলাম? আই স্কয়ার প্লাস আই জে প্লাস জে স্কয়ার, এটা দিয়ে আমরা একটা ক্লাস্টারকে ডিফাইন করছিলাম। মনে করি আই ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1, তাহলে তার ক্লাস্টার সাইজ কত? আই স্কয়ার মানে 1, আর জে স্কয়ার মানে 1, 1 যোগ 1 2, আর 1 1 1 মানে 1 ইনটু 1 মানে 1, তার 1 যোগ 1 যোগ 1 সমান 3, তার ক্লাস্টার সাইজ হলো তার 3, তাই না? আই যদি থাকে 1, জে যদি থাকে 1, তার ক্লাস্টার সাইজ হয় এই ফর্মুলা ইউজ করে 3। তো এই ফর্মুলা ইউজ করে এখন কো চ্যানেল রিইউজ রেশিওটা আমরা বের করব। আমরা এই ফর্মুলা ইউজ করে √3n, এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখতেছি 3 ইনটু 3 রুট ওভার 3 ইনটু 3 রুট ওভার মানে কি 3, তাহলে এর কো চ্যানেল রিইউজ রেশিও হয়ে যাচ্ছে আমার 3। আবার যদি হয় i ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 2, তার ক্লাস্টার সাইজ হয়ে যাচ্ছে 7, এই ফর্মুলা ইউজ করে। তাহলে তার কো চ্যানেল রেশিওটা কত হইতাছে? 3 ইনটু 7 রুট ওভার 3 ইনটু 7 করলে হয় 4.58, ঠিক আছে? আবার আই যদি হয় 2, জে যদি হয় 2, ক্লাস্টার সাইজ হচ্ছে 12, তাহলে এই ফর্মুলা ইউজ করে √3n ইকুয়াল টু এই ফর্মুলা ইউজ করে আমরা পাইতাছি 6। আবার যদি হয় i1, j3, তাহলে হয় ক্লাস্টার সাইজ 13, তাহলে ফর্মুলা ইউজ করলে এত। তাহলে আমরা দেখতেছি ক্লাস্টার সাইজ বাড়ার সাথে সাথে আমাদের কো চ্যানেল রিইউজ রেশিওর মানটাও আস্তে 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 বাড়তেছে। অর্থাৎ ক্লাস্টার সাইজ যত বেশি হবে কো চ্যানেল রিইউজ রেশিও আমাদের তত বাড়তে থাকবে, আর ততই আমার ইন্টারফারেন্স কমতে থাকবে, কো চ্যানেল ইন্টারফারেন্স আমার ততই কমতে থাকবে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হলো যে ক্লাস্টার সাইজের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এক নাম্বার, ক্লাস্টার সাইজ কমাই দিলে আমাদের ক্যাপাসিটি বাইরে যায়, অর্থাৎ ট্রাঙ্কিং এফিসিয়েন্সি বাইরে যায়, আমরা একসাথে অনেকগুলো কলকে অ্যাটেন্ড করতে পারবো। মনে করি কোন একটা রিজনে ক্লাস্টার সাইজ কমাই দিছি, তাহলে আমরা কি পাইতেছি সেখানে আমরা যেখানে মাত্র 1000 কল অ্যাটেন্ড করতে পারতাম, ক্লাস্টার সাইজ কমাই দিলে দেখা যাবে সেখানে একসাথে আমরা 5000 কল অ্যাটেন্ড করতে পারতেছি। এটা আমাদের জন্য বেনিফিট, কিন্তু সেই সাথে আমাদের বিভিন্ন অসুবিধা সৃষ্টি হয়। এক নাম্বার অসুবিধা সৃষ্টি হয় সেটা হলো কো চ্যানেল ইন্টারফারেন্সটা আমাদের প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। ক্লাস্টার সাইজ কমাই দেওয়ার কারণে কো ইন্টারফারেন্স বাড়তেছে, কলগুলো আমাদের ঘর ঘর শব্দ করতেছে, ব্যাকগ্রাউন্ডে আমরা সাউন্ড পাইতেছি, আমাদের কল ড্রপ হয়ে যাইতেছে, এই ইন্টারফারেন্সের কারণে এই প্রবলেমগুলো আমাদের ক্রিয়েট হইতেছে। সুতরাং আমরা ইচ্ছা করলে ক্লাস্টার সাইজকে কমাইতে পারতেছি না, ঠিক আছে? কারণ ক্লাস্টার সাইজকে আমাদের ইনক্রিজ করতে হইতেছে কার স্বার্থে? কো চ্যানেল ইন্টারফারেন্সকে রিডিউস করার স্বার্থে আমাদের ক্লাস্টার সাইজকে বাড়াইতে হইতেছে। কিন্তু বাড়াইলে আবার আরেকটা সমস্যা হইতেছে আমাদের, সেটা হলো ট্রাঙ্কিং এফিসিয়েন্সি কমে যাইতেছে, আমাদের একসাথে বেশি কলকে আমরা অ্যাটেন্ড করতে পারতেছি না, কল বিজি দেখানোর পসিবিলিটি বেড়ে যাইতেছে। তো এই দুইটাকে মিনিমাইজ করে আমাদের চলতে হয়, আমাদের বিভিন্ন টেকনিক ইউজ করে 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 এই দুইটার মধ্যে কম্প্রোমাইজ করে করেই আমাদের একটা সিস্টেমকে ডিজাইন করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি এক নাম্বার কন্ডিশন, যদি ক্লাস্টার সাইজ কমাই দেই তাহলে কো চ্যানেল রিইউজ রেশিও কিউ এর মান কমে যায়। সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় ট্রাঙ্কিং এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি, সিস্টেম ক্যাপাসিটি বাইরে যায়। আবার যদি ক্লাস্টার সাইজকে আমরা বাড়াই দেই তাহলে কিউ এর মান বাইরে যাইতেছে, সেক্ষেত্রে আমাদের কো চ্যানেল ইন্টারফারেন্সটা কমে যাইতেছে, আর কো চ্যানেল ইন্টারফারেন্স কমার সাথে সাথে যে জিনিসটা হচ্ছে ট্রান্সমিশন কোয়ালিটি বাইরে যাইতেছে। কো চ্যানেল ইন্টারফারেন্স কমার মানে কি? আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাইতেছে, ট্রান্সমিশন কোয়ালিটি বাইরে যাইতেছে। ওকে, ক্যাপাসিটি কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ক্যাপাসিটি কমে যাইতেছে। তো এই প্রবলেমটা আমার হচ্ছে। তা এটা যদি আমরা এখন বুঝতে পারি তাহলে আমরা এখন পরের টপিকস একটু দেখি। এটা হলো সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও, বা যেটাকে বলতেছি SIR, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওটা। এখন একটা সিস্টেমে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওটা আমরা কিভাবে করি? এই সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও জিনিসটা কি আসলে? এই সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে কোন একটা জায়গায় কোন একটা পার্টিকুলার মোবাইল ফোনের জন্য আমার কো চ্যানেল ইন্টারফারেন্সটা কতটুকু আছে, ঠিক আছে? এটা সাধারণত আমরা বুঝতে পারি এই সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও দিয়ে। অর্থাৎ আমার ফোনে, আমার সেলুলার ফোনে এখন ইন্টারফারেন্স কতটুকু আছে, ঠিক আছে? মনে করি
আই নট বি দ্য নাম্বার অফ কো চ্যানেল ইন্টারফারিং সেল। মনে করি আই নট হলো আমার নাম্বার অফ কো চ্যানেল ইন্টারফারিং সেল। এখন ঘটনা হলো, মনে করি আমি একটা টাওয়ারের আন্ডারে আছি, মনে করি একটা টাওয়ারের কথা কল্পনা করি, আমি একটা টাওয়ারের আন্ডারে আছি, এটা একটা টাওয়ার, মনে করছি এটা একটা এ টাওয়ার, টাওয়ারের আন্ডারে আছি। তো আমার আশেপাশে কি থাকবে? আমার আশেপাশে এই এ ফ্রিকোয়েন্সি কিছু দূর পর পরে রিউজ হবে। মনে করি এখানে এ ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে, এই মাঝখানে একটা ডিস্টেন্স আছে। মনে করি এই জায়গায় এ ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে, ডিস্টেন্স আছে। এই জায়গায় ইউজ হয়েছে, একটা ডিস্টেন্সে ইউজ হয়েছে, এখানে এ ফ্রিকোয়েন্সি ইউজ হইতেছে, এখানে এ ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে, মনে করি এই জায়গায় ইউজ হয়েছে। ঠিক আছে? তাহলে আমি আছি এই জায়গায়, আমি আছি এই কন্ডিশনে। তো আমার কন্ডিশন থেকে দেখা গেছে যে চারপাশে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এ ফ্রিকোয়েন্সি আছে আমার চারপাশে ঘিরে আছে। এখানে একটা আছে, 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 এখানে একটা আছে। তো বিভিন্ন জায়গায় আমার 6টা এ ফ্রিকোয়েন্সি আমাদের আছে। তো এই জিনিসটা আমরা দেখতেছি, তাই না? তো এই জিনিসটা আমরা প্রকাশ করতেছি আই নোট দিয়ে। এখানে আমরা এটাকে প্রকাশ করতেছি আই নোট দিয়ে। আই নোট জিনিসটা হলো আই নোট বি দ্য নাম্বার অফ কো চ্যানেল ইন্টারফারিং সেল, অর্থাৎ কতগুলো কো চ্যানেল ইন্টারফারিং সেল আছে। এখানে আমরা দেখতেছি আমার পাশে 6টা ইন্টারফারিং সেল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, হ্যাঁ হ্যাঁ 6টা। তাহলে আমরা বলতে পারি এখানে আই নোটের মান হলো 6। ঠিক আছে, 6টা আছে। ক্লিয়ার? দেন the signal to interference ratio S/R বা SIR for a mobile receiver which monitors a forward channel can be expressed as, তাহলে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওটাকে আমরা প্রকাশ করতে পারি S ডিভাইডেড বাই সামেশন অফ আই, যেখানে i ইকুয়াল টু 1 থেকে i নট পর্যন্ত, অর্থাৎ এই প্রত্যেকটা সেলের ইন্টারফারেন্সের সমষ্টি দিয়ে ভাগ করলে, অর্থাৎ এস কে, এস জিনিসটা কি? এস ইজ দ্য ডিজায়ার্ড সিগন্যাল পাওয়ার ফ্রম দ্য ডিজায়ার্ড বেস স্টেশন। মনে করি আমরা আমার এখানে একটা মোবাইল ফোন আছে, কনসিডার করি এই সেলের মধ্যে আমার একটা মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোনটা আমার আমি যে বেস স্টেশনে আছি, সেই বেস স্টেশন থেকে যে পাওয়ারটা রিসিভ করতেছে, সেই পাওয়ারটা হলো এস। মনে করি আমার মোবাইল ফোনটা আমি যে বেস স্টেশনের সাথে কানেক্টেড আছি, সেখান থেকে যে পাওয়ারটা রিসিভ করতেছে, ডিজায়ার্ড সিগন্যাল পাওয়ার, অর্থাৎ যে পাওয়ারটা আমি এক্সপেক্ট করি আমার ফোন থেকে, আমি আমার বেস স্টেশন থেকে রিসিভ করার জন্য, সেই পাওয়ারটা মনে করি এস। ঠিক আছে? এখন এই পাওয়ারটাকে আমি ভাগ করতেছি কি দিয়ে? ভাগ করতেছি নাম্বার অফ ইন্টারফারেন্স, অর্থাৎ আমার আন্ডারে যতগুলো ইন্টারফারিং সেল আছে, সবগুলো সেল থেকে যতগুলো পাওয়ার আসতেছে, সবগুলো পাওয়ারের সমষ্টি দিয়ে আমি ভাগ করে দিতেছি, অর্থাৎ এস বাই সামেশন অফ আই, অর্থাৎ সবগুলো পাওয়ারের সমষ্টিতে ভাগ করে দিতেছি। ভাগ করে দিলে যে রেজাল্ট আসবে সেটাকে বলতেছি সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বা এসআইআর রেশিও। ক্লিয়ার? একটু বোঝা গেছে তো? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা, তারপরে সুতরাং এখান থেকে আমি যদি এভারেজ পাওয়ার রিসিভড পিআর at distance d from the transmitted antenna is approximately by, আমরা যে এভারেজ পাওয়ার রিসিভ দেখি, তাহলে আমরা পাইতেছি p নট d বাই d নট e to the power minus n। এখানে n টাকে আমরা যে জিনিসটা পাইতেছি, n ইজ দা পাথ লস এক্সপোনেন্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে আমাদের বিভিন্ন সেলুলার সিস্টেমের জন্য, n এর মান আমরা বিভিন্ন থাকে। তো এত এদিকে আমরা যাইতেছি না, আমরা এখানে একটা সিম্পল ক্যালকুলেশন আমরা আসি, সেটা হলো when the transmitted power of base। আচ্ছা, এখন ঘটনা হলো, মনে করি আমরা একটা when the transmitted power of each base station is equal and path loss exponent is the same throughout the coverage area S by I for এখন ঘটনা হলো আমরা সেম ট্রান্সমিটেড পাওয়ারের জন্য এবং সেম পাথ লস এক্সপোনেন্টের জন্য আমরা সিগন্যাল টু নয়েজ রেশিওকে কনসিডার করতে পারি r to the power minus n summation of di to the power minus n, যেখানে i এর মান 1 থেকে i নট পর্যন্ত। তো এখান থেকে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা যে জিনিসটা পাই সেটা হলো কনসিডারিং অনলি দি ফার্স্ট টায়ার অফ ইন্টারফারিং সেল ইফ অল দ্য ইন্টারফারিং বেস স্টেশন। আচ্ছা, এখন ঘটনা হলো এটা যদি সিম্পলিফাই করি,
তাহলে সিম্পলিফাই করলে পাই ডি বাই আর টু দি পাওয়ার এন বাই আই নট সমান সমান এখান থেকে পাই √3 টু দি পাওয়ার এন বাই আই নট। এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করে আমরা ভ্যালুগুলো পুট করে আমরা এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করতে পারতেছি। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমরা এখান থেকে ভ্যালুগুলো বসাই দিয়ে আমাদের ডি বাই ডি নট এর ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা এখান থেকে যেহেতু আমাদের এখানে এই ইকুয়েশন থেকে আসে, এক সেকেন্ড, ডি ইকুয়াল টু, এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আর টু দি পাওয়ার এন এই ফর্মুলা আমরা ইউজ করলাম করে, এটার আসলে এক্সপ্লেনেশন এখানে দেয় নাই এই ফর্মুলাটার বেশি কিছু। নর্মালি এখানে বলা হয়েছে যে সিগন্যাল টু রেশিও আর টু দি পাওয়ার এন বাই এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে বের করছি √3n বাই আই নট। তো এখান থেকে আমরা এই ইকুয়েশনটা আমরা পাইছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, সেটা হলো এই যে আমাদের কনস্ট্যান্ট এন এর মানটা, এটা এই মানটা কিন্তু আমাদের ডিপেন্ড করে এনভায়রনমেন্টের উপরে। আমাদের দেখা যায় যে আরবান এরিয়াগুলোতে, যেগুলো আমাদের সাধারণত দেখা যায় যে গ্রামাঞ্চলগুলোতে, সেক্ষেত্রে এন এর মান সাধারণত 2 থাকে। শহর অঞ্চলগুলোতে দেখা যায় যে এই এন এর মানটা আমাদের 4 হয়ে যায়। ঠিক আছে, এন এর মান আমাদের বাইরে যায়, এনটা আমাদের ডিপেন্ড করে এনভায়রনমেন্টের উপরে। তো এগুলো সম্পর্কে সেখানে আসলে ডিটেলস আর কোনো কিছু আলোচনা করে না, ইকুয়েশন সম্পর্কে আমি আর এই ডিটেলসে গেলাম না। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এখানে আমরা ধরছি n = 4 ধরা আছে, 4 ধরে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা ক্লাস্টার সাইজকে আমরা ধরছি 7 ক্লাস্টার সাইজ ধরে এখানে s বাই i এটাকে আমরা ক্যালকুলেট করছি হলো 18 ডেসিবেল, 18 ডেসিবেল আমরা এটাকে কনসিডার করছি। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করি নরমালি, আমরা সিগন্যাল টু ইন্টারফারেন্স ইউজ করার জন্য এই ফর্মুলাটা আমাদের ওয়াইডলি ইউজ হয়, যে কারণে এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো। তো এগুলো সাধারণত রিসার্চ থেকে দিছে, তো বিভিন্ন রিসার্চ ডকুমেন্ট থেকে এখানে আর্টিকেল গুলো টপিক লিখে দিছে, এটা মনে হয় সূচিপত্রে আছে বিভিন্ন থেকে। তো এগুলো এখান থেকে ডিটেলস দেখলে এই কোয়েশ্চেন গুলো ডিরাইভেশন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ওগুলোতে আমি আর গেলাম না। তো এখান থেকে আমরা সহজ ক্যালকুলেশন সিগন্যাল টু নয়েজ ইন্টারফারেন্স রেশিওটা আমরা কনসিডার করতে পারবো √3n ডিভাইডেড বাই আই নট। তো √3n এটা টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই নট, এই ফর্মুলা ইউজ করে আমরা সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওটা আমরা সহজে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, একটু বোঝা গেছে তো? হ্যালো হ্যালো, জি জি স্যার, বোঝা গেছে বলতে স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, এটা একটা ডিরাইভেশনটা এখানে বইয়ে ডিটেলস দেয় না, এটা রেফারেন্স দিয়ে দিছে, ওই রেফারেন্সে গেলে এগুলো হয়তো দেখা যাবে, কিন্তু ওই দিকে আর গেলাম না যেহেতু আর্টিকেল থেকে নেওয়া এগুলো। ঠিক আছে, ওই তো ইন্টারফারেন্স মুখস্থ করে নিতে হবে যে হ্যাঁ, এটা আর কি ফর্মুলাটা আমাদের লাগে, এই ফর্মুলাটা আমরা একটু আমাদের একটু জানে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো এখন ঘটনা হলো কি, যে এই জিনিসটা যে এই ফর্মুলাটা আমরা ডিরাইভটা করলাম, এটা ডিরাইভ করতে হলে আমাদের যখন আমাদের রেডিয়াস সেল রেডিয়াসটা সমান এবং আমরা মনে করি যে আমরা একটা সেন্টার পজিশন আছি এবং ট্রান্সমিটেড পাওয়ার সেম, সেগুলোর জন্য। কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মোবাইল ফোন আসলে একই পজিশনে থাকে না। আমরা আমাদের মোবাইল ফোনটা নিয়ে হয়তো দেখা গেছে যে একটা সেলের বাউন্ডারি লাইনে চলে যেতে পারি, ঠিক না, একটা সেলে বিভিন্ন জায়গায় চলে যেতে পারি। এক্ষেত্রে আসলে কি ইন্টারফারেন্সটা আমাদের ডিফারেন্স, ডিস্টেন্সটা আমাদের ডিফারেন্স হতে পারে। ধর পার্শ্ববর্তী সেলগুলোর সাথে আমাদের ডিফারেন্সটা সেম নাও থাকতে পারে, তাই না? আমরা এখানে কনসিডার করছি পার্শ্ববর্তী প্রত্যেকটা সেলের সাথে আমাদের সেলুলার ফোনের ডিফারেন্স সমান, সেটা ডিস্টেন্সটা সমান, সেটা হলো ডি ডিস্টেন্স আমরা আছি। কিন্তু এরকম ডিস্টেন্স তো নাও হতে পারে। আমরা এই চিত্রটা একটু খেয়াল করে দেখি, যেখানে একটা চিত্র দেওয়া আছে মনে হয়, যদি থাকে, এই যে এই চিত্রটা একটু দেখি। মনে করি আমাদের সেলুলার ফোনটা আছে এই কর্নারে, একটা 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 সেলের একদম কর্নারে আছে। কর্নারে যদি থাকে, কর্নার থেকে এই সেলের ডিস্টেন্স, এই সেলের ডিস্টেন্স, এই সেল প্রত্যেকটা সেলের ডিস্টেন্স তো সমান হবে না। সেন্টার থেকে সমান হতে পারে, সেন্টার থেকে সমান হতে পারে, কিন্তু কর্নার থেকে তো সমান হবে না, তাই না?
সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স পার্থক্য হতে পারে। যেমন এটার ডিস্টেন্সটা আমাদের হইতেছে কি ডি প্লাস আর, কারণ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা যদি ডি হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা হলো আর, রেডিয়াস আর, তাহলে এখান থেকে এর ডিস্টেন্স হলো ডি প্লাস আর, এখান থেকে এর ডিস্টেন্স হলো ডি প্লাস আর, এখান থেকে এর ডিস্টেন্স হলো ডি, এর এখান থেকে এর ডিস্টেন্স হলো ডি মাইনাস আর। কারণ কি এইটুকু যদি আর হয়, এইটুকু যদি ডি হয়, তাহলে ডি মাইনাস আর। এখান থেকে এর ডিস্টেন্স হলো ডি মাইনাস আর, যদিও এক্স্যাক্টলি ডি মাইনাস আর না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ধরে নিছে ডি মাইনাস আর। কারণ এত কমপ্লেক্সিটি আমাদের জন্য বোঝার জন্য সমস্যা, কারণ এটা কিন্তু এক্স্যাক্টলি ডি মাইনাস আর না, তাই না? কারণ এখানে এখানে কি স্ট্রেট লাইন না, এখানে কি একটু ব্যান্ড হয়ে আসছে, তাই না? কিন্তু এটা হইতে পারে ডি মাইনাস আর, এটা ডি মাইনাস আর হইতে পারে। তো যাই হোক, ধরে নিলাম ডি মাইনাস আর, ডি মাইনাস আর, এটা ধরলাম ডি। তাহলে কি ডিস্টেন্স গুলো আমাদের ডিফারেন্স হলো না, ডি প্লাস আর, ডি প্লাস আর, ডি, ডি মাইনাস আর, ডি মাইনাস আর, ডি। তাহলে এই যে ডিফারেন্স ডিস্টেন্স হলো, এই ডিস্টেন্স গুলোর কারণে তো আমাদের কো চ্যানেল ইন্টারফারেন্স যেটা আমাদের এর প্রভাবটাও তো আমাদের চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওটাও তো আমাদের পরিবর্তন হয়ে যাবে এই ডিস্টেন্সের কারণে। তো এই সিস্টেম এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি, সেই ফর্মুলাটা হলো এই ফর্মুলাটা। সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওটা ইউজ করার জন্য যে ফর্মুলাটা ইউজ করি সেটা হলো r⁻⁻⁴ 4 দিচ্ছি এখানে, n = 4 ধরছি, n = 4 ধরে, ঠিক আছে? এখানে r⁻n হবে আর কি, r⁻n টুয়াইস d মাইনাস r⁻n, যেহেতু d মাইনাস r দুইটা আছে, d মাইনাস r এখানে দুইটা আছে, দুইটার ক্ষেত্রে d মাইনাস r হইছে, তাই না? এই যে দুইটার ক্ষেত্রে d মাইনাস r হইছে, এই জন্য টুয়াইস d মাইনাস r হইছে। আর d প্লাস r ও আছে দুইটা, d ও আছে দুইটা। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমাদের হবে এরকম, প্লাস টুয়াইস d প্লাস r⁻n প্লাস টুয়াইস d⁻n, মাইনাস n এর জায়গায় n এর জায়গায় 4 বসাইছি, আর কিছু না, 4 বসাইছি। এখন এখান থেকে আমি যদি কমন নেই, সেটা হলো আর কমন নেই, তাহলে আমাদের কি থাকতেছে, ডি বাই আর রেশিও হয়ে যেতেছে না? এখান থেকে আমি কমন নিলাম 1/r কমন নিলে, 1/r কমন নিলে কি হইতেছে, 1/r কমন নিলাম, কমন নিলে যে জিনিসটা হইতেছে সেটা হলো, এক সেকেন্ড, হ্যাঁ, এখান থেকে ডি বাই আর কত করে দিতেছি, তাহলে এখানে ডি বাই, সরি, এটাকে ই দিয়ে ভাগ করলাম, সরি, এই যে আর দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? r⁻⁻⁴, এটাকে নিচে আইনা বললাম, নিচে আইনা করে এই যে এটাতে ভাগ করে দিলাম, r⁻⁴ নিচে আনলাম, তাহলে কি হইলো, তাহলে এই আর দিয়ে ভাগ করে দিলাম, তো ডি বাই আর হইতেছে, এটা ডি বাই আর হইতেছে, এটা ডি বাই আর হইতেছে, তাহলে ডি বাই r⁻⁴ -1 হইতেছে, অর্থাৎ ডি বাই r -1 হইতেছে, এখানে ডি বাই আর +1 হইতেছে, এখানে ডি বাই আর হইতেছে। আর ডি বাই আর মানে কি, কিউ, ডি বাই আর কে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি, তাই না? জাস্ট এখানে আরটাকে আমি নিচে নিয়ে এসে বললাম, নিচে নিয়ে এসে সেরে এটাকে আমি জাস্ট এখানে ভাগ করে, এটা সবগুলোর সাথে আমি অ্যাড করে দিলাম, গুণ করে দিলাম, এই আরটাকে 1/r⁴ হবে, তো এই r⁴ দিয়ে আমি সবগুলোকে গুণ করে দিলাম, গুণ করে দিলে কি হইতাছে, এটা বোঝা গেছে না? কিভাবে করলাম, 1/r⁴, তাহলে r⁴ দিয়ে এগুলো সবগুলো গুণ করলাম, গুণ করলে ডি বাই আর হইতাছে, এখানে ডি বাই আর মানে কি, কিউ, তাহলে কিউ -1⁻⁻⁴ কিউ প্লাস 1⁻⁻⁴ প্লাস টুয়াইস কিউ⁻⁻⁴, তো এই সমীকরণটা পাইতেছি। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমরা যদি কোন সিস্টেমের কিউ ভ্যালু, অর্থাৎ কোচের ইন্টারফারেন্স রেশিওটা আমরা যদি বের করতে পারি, অর্থাৎ কিউ ভ্যালুটা যদি আমরা জানি, তাহলে যে কোনো জায়গায় যে কোনো সেলুলার সিস্টেমের জন্য সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মানটাও আমরা সহজে ক্যালকুলেট করতে পারবো। একটু ক্লিয়ার তো? হ্যালো, ওকে, তাহলে এইভাবে আমরা সহজে সিগন্যাল টু ইন্টারফেস রেশিও আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হ্যাঁ 2 মিনিট আছে, লাইন কাটা যাবে। তো মোটামুটি এই পর্যন্তই, বাসায় একটু দেখবা, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ নেক্সট একদিন একটা, হ্যাঁ, রোজার পর এক্সট্রা ক্লাস নেব, রোজার মধ্যে আমি এক্সট্রা ক্লাস নিব। এই সেমিস্টারে কি আমাদের কোনো ল্যাব হবে না? হ্যাঁ, না, ল্যাব আপাতত বন্ধ, এখন আর কোনো ধরনের স্কোপ নাই, এখন ইউনিভার্সিটিতে যাওয়া যেমন ভাবে